সুয়াসান পাখি আমার সুয়াসান পাখি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি। ভালো গান খুব কম হচ্ছে, একটু উল্টাপাল্টা কথার গান, উল্টাপাল্টা সুর, এগুলোই এখন হিট হচ্ছে। মোহাম্মদ ফরহাদ হোসেন থেকে নোলক বাবু হয়ে গেলেন। আমার নাম কিন্তু মোহাম্মদ ফরহাদ হোসেন। নোলক নামটা আমার এক কাজিনের। নোলক নামটাই একটা অন্যরকম ভালোবাসার একটা জায়গা। আমাকে যারা ভোট করেছে টাকা দিয়ে ভোট করছে। আসলে রিয়েলিটি শো এখন বিজনেস হয়ে গেছে, শিল্পীদেরও 12টা বেজে গেছে। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভীষণ ভালো আছেন, কেননা ভালো থাকারই সময় চলছে ঈদের আমেজ, ঈদুল আজহায়। আজকের বিশেষ সন্ধ্যার সন্দেশে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি, আমি সূচনা। সন্ধ্যার সন্দেশ মানে আমাদের সাথে বসবেন এমন একজন তারকা যিনি আপনাদের ভীষণ প্রিয় মানুষ। তেমন একজন প্রিয় মানুষকে নিয়ে বরাবরের মতোই হাজির হয়ে গেছি ঈদের বিশেষ সন্ধ্যার সন্দেশে। এবং আজ আমাদের সাথে যিনি আছেন তিনি জামালপুরের সন্তান, খুব সাধারণ পরিবারে তার বেড়ে ওঠা, কিন্তু অসাধারণ কণ্ঠের অধিকারী। তিনি আমাদের সকলের প্রিয় ক্লোজ আপ ওয়ান তারকা নোলক বাবু। স্বাগতম, ঈদ মোবারক। ঈদ মোবারক আপু, ভালো আছেন? ভালো আছে, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। এই যে জামালপুরের নোলক বাবু, খুব সাধারণ একটা পরিবারে জন্ম আপনার, অসাধারণ কণ্ঠের অধিকারী, অসাধারণ গায়কী আপনার। সেই গায়কীর মানুষ নোলক বাবু আজ তো একজন তারকা, আজ তো একজন গুণী সঙ্গীত শিল্পী। শৈশবের বন্ধুদের কথা বা শৈশবের ঈদের সময়ের কোনো মজার কথা মনে পড়ছে কিনা আজ ঈদের দিনে? প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম এবং ঈদ মোবারক। আসলে ছোটবেলার অনেক ঈদের স্মৃতি মনে আছে, তার ভেতরে কিছু স্মৃতি আমার এখনো মনে পড়ে। আসলে ছোটবেলায় যেটা হতো সেটা হলো, আমি নামাজ পড়েই আগে মানে সালামি খুঁজতাম, ঠিক আছে? এলাকার বড় ভাই, আম্মা, তারপর আত্মীয় স্বজন, সবার কাছেই সালামি চাইতাম, নতুন টাকা দিত সবাই। এটা একটা মজার স্মৃতি। তারপরে আমরা বন্ধুবান্ধব মিলে প্রতিটা ঈদেই আমরা সন্ধ্যার যে শোটা হয় সেখানে যাইতাম সিনেমা দেখতে। এই যে সিনেমা দেখার কথা বলছিলেন, ঈদের দিনে বন্ধু বান্ধব মিলে সিনেমা দেখতে যেতেন, নিশ্চয়ই সেই সময় অন্যদের সিনেমা দেখা হতো, অন্যদের সিনেমার গান শোনা হতো। নোলকবাবু তো এখন সিনেমার গানও আপনি, আপনার প্লেব্যাকে অনেক হিরোদেরকে আমরা দেখি তারা গান গাইছেন পর্দায়। সবশেষ আপনার প্লেব্যাক করা হয়েছিল কবে? গত রমজানের ঈদে আমি লাস্ট প্লেব্যাক করেছি। এর আগেও আমার 3টা ছবি প্লেব্যাক করা আছে। আষাঢ় শ্রাবণ, তারপরে ওই সোনার চর নামে একটা মুভি আসতেছে, এর ভিতরে করেছি আহারে জীবন চলচ্চিত্রে, শ্রদ্ধা সৈয়দ আহমেদ ভাইয়ের এই ছবিতে। এটা সরকারি অনুদানপ্রাপ্ত ছবি। এই ছবিটির টাইটেল সংটা আমি গেয়েছি, আহারে জীবন। ছোটবেলার বন্ধুদের কথা বলছিলেন, যে বন্ধুদের সাথে এই সিনেমা হলে গিয়ে মারামারি করতেন, ঝগড়াঝাটি করতেন, তাদের সাথে কি এখন যোগাযোগ হয়? হ্যাঁ, যোগাযোগ হয়। আসলে ঝগড়া বলতে কি, আমার এখন স্পষ্ট মনে আছে, আমরা মিনিমাম 12-13 জন বন্ধু বান্ধব মিলে আমরা হলে গিয়েছিলাম। ছবিটা ছিল ইতিহাস। হ্যাঁ, ইতিহাস কাজী মারুফের সিনেমা ইতিহাস। তো যাওয়ার পরে দেখলাম যে বিশাল লম্বা লাইন, টিকিট পাওয়া যাচ্ছে না। পরে কোনো রকম ধাক্কাধাক্কি করে আমরা টিকিট নেওয়ার চেষ্টা করেছি। অপর সাইডের কিছু পোলাপান অন্য এলাকার, তারা আমাদের সাথে ইচ্ছা করে মানে একটু ধাক্কাধাক্কির কারণে ঝগড়া লাগাই দিয়েছিল। পরে একটু হাতাহাতি হয়েছে। এরপরে আবার কোনো রকম টিকিট নিয়ে হলে গিয়েছি। হলে ঢোকার পরে ঠিক 15-20 মিনিটের মাথায় আবার ঝগড়া লাগছে। তো এই স্মৃতিটা মনে পড়তেছে। আর আমি সবসময় বন্ধুবান্ধব নিয়ে ঈদের দিন আমরা স্টল করতাম। স্টল করে ধরেন একটা কোকের দাম যদি থাকতো 10 টাকা, কোনো বড় ভাইদেরকে নিয়ে এনে বসাইতাম যে ভাইয়া এটা খাইতে হবে, তাদের কাছ থেকে নিতাম 100 টাকা। মানে স্টল করার কারণে ছিল এটা যে বড় ভাইদেরকে ওইখানে নিয়ে বসায়া মানে একটু ধান্দা টান্দা করার। এই তো
এই যে মজার সব স্মৃতির কথা বলছেন, ভীষণ ভালো লাগছে যে আপনাদের সময়ের গল্পগুলো শুনছি। সময়ের বিবর্তনে অনেক কিছুই হারিয়ে গেছে, যেমন আপনি সিনেমার কথা বলছিলেন। একটা সময় আসলে অনেক সিনেমা রিলিজ পেত ঈদে, এবং ঈদে সিনেমাকে ঘিরে একটা অন্যরকম আনন্দের আমেজ তৈরি হতো। বর্তমান সময়ে এসে সিনেমার সংখ্যা অনেকটা কমে গেছে, বা সিনেমা রিলিজ হলেও আমরা হলে দর্শকদেরকে টানতে পারছি না, সিঙ্গেল স্ক্রিনগুলোতে আরো পারছি না। আপনি যে গল্পগুলো বলছিলেন খুব সম্ভবত সেটা সিঙ্গেল স্ক্রিনের গল্প। ঢাকাতে আমরা যখন দেখি বা বড় বড় শহরগুলোতে সিনেমা হলগুলোতে আসলে সিনেমা রিলিজ পাচ্ছে, এবং একটা নির্দিষ্ট শ্রেণী পেশার মানুষ সেই সিনেমাগুলো দেখতে আসে। আম জনতাকে আমরা আসলে অডিয়েন্স হিসেবে সবখানে পাই না, বা গানগুলো বিখ্যাত হয় না। আপনি একজন প্লেব্যাক আর্টিস্ট হিসেবে আপনার কি মনে হয় যে কেন সিনেমার গানগুলো এত বিখ্যাত হচ্ছে না, বা আসলে আগের দিনের ছবিগুলো ছিল একদম পরিবার নিয়ে দেখার মতো, নাটক সিনেমা ফুল ফ্যামিলি মিলে হলে গিয়ে খুব মজা করে করে বাচ্চা মা বাবা সবাইকে নিয়ে দেখা যেত। এখনকার ছবিগুলো আসলে হ্যাঁ কিছু ভালো ছবি হচ্ছে, কিন্তু ম্যাক্সিমাম ছবিগুলোই একটু উল্টাপাল্টা ড্রেস, উল্টাপাল্টা, যেগুলো আসলে ফ্যামিলি নিয়ে দেখার মতো না। যে কারণে আমার মনে হয় আসলে ওই 10টা ছবির ভিতরে একটা ছবি ভালো হয়, একটা ছবির গান ভালো হয়, আর 9টা ছবি কিন্তু হারিয়ে যাচ্ছে বা গানগুলো ওরকম বিখ্যাত হচ্ছে না। এটার প্রথম কারণ হচ্ছে আসলে আপনার ধরেন একটা ছবি দেখলাম, ওই ছবির ভিতরে যদি আমার রুচি না আসে, স্বাভাবিক ওই ছবি তো আমি দেখবো না। হ্যাঁ কিছু মানুষ দেখবে যারা ওইগুলোই পছন্দ করে, তাই না? এটা তো ইসলামিক দেশ, বাংলাদেশ হচ্ছে আমাদের মুসলমানের দেশ। এই দেশে তো আসলে ওই ইন্ডিয়ার চিন্তা করলে হবে না, এটা বাংলাদেশ। যারা মুভি বানাচ্ছে তাদেরকে আমি বলবো যে আপনারা ভালো মুভি বানান, ভালো ডায়লগ, ভালো গল্প, ভালো ছবি বানান, তাইলে অবশ্যই মানুষ দেখবে হলে গিয়ে। সিনেমার গান বিখ্যাত হচ্ছে না, এটা তো এই প্রসঙ্গটা আপনার কাছে জানলাম, কিন্তু একটু জানতে চাই যে আগেকার সময় ক্যাসেট কিনে গান শুনতে হতো। ক্যাসেট কিনে গান শোনাটা একটু কঠিন ব্যাপারই ছিল। কিছুদিনের জন্য টাকা জমিয়ে তারপরে সেই টাকা দিয়ে আপনি ক্যাসেট কিনবেন, তারপরে গান শুনবেন। কিন্তু বর্তমান সময়ে দেখা গেছে যে ইন্টারনেট অনেক সহজলভ্য, চাইলে আমরা মুঠোফোনে ইউটিউবে গিয়ে গান শুনতে পারি, গুগলে সার্চ করে অনেক মাধ্যমে অনেক গান ডাউনলোড করে ফেলতে পারি। তো এই সময়ে এসে গান শোনা এত সহজ, তারপরেও কেন দর্শক বা শ্রোতারা সব গান লুফে নিচ্ছে না? আসলে ভালো গান খুব কম হচ্ছে, একটু উল্টাপাল্টা কথার গান, উল্টাপাল্টা সুর, এগুলোই এখন হিট হচ্ছে। ঠিক আছে, এই ভিউয়ার্সের জন্য দেখা গেছে আপনার যে কোনো উচ্ছৃঙ্খল কথার গান, যে কোনো মানে উল্টাপাল্টা সুর দিয়ে গানটা তারা প্রকাশ করতেছে, এটা শুধু ভিউয়ার্সের আশায়। তো এইরকম করতে 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 আসলে আমাদের গানের সঙ্গীত জগৎটা আস্তে আস্তে মানে আমি বলবো যে অন্যদিকে চলে যাচ্ছে, যেটা আসলে ঠিক না। ভালো শ্রোতা আছে কিন্তু উল্টাপাল্টা শ্রোতাই বেশি। কিন্তু গান শোনার জন্য দেখেন ক্যাসেট কিনে গান শুনতে হতো, তাও মানুষ গান শুনতো, এখন ফোনে গান শুনছে। এই যে বিবর্তনটা আছে, এই বিবর্তনটা নিয়ে আপনি কি বলবেন? আসলে যুগ চেঞ্জ হয়েছে। আমরা যখন ক্লোজ আপ ওয়ান হয়েছি তখন লাস্ট ক্যাসেটটা ফিতাটা আমরাই পেয়েছিলাম, এরপরে আসলো সিডি। এখন আমি যখন ক্লোজ আপ ওয়ান হয়েছি তখন তো আপনার অ্যান্ড্রয়েড ফোন ছিল না, এত বেশি চ্যানেল ছিল না। আসলে অনেক বেশি মিডিয়া হওয়ার কারণে আমার মনে হয় এই জিনিসটা হচ্ছে। একদিকে ভালো হয়েছে, আরেকদিকে গানের 12টা বেজে গেছে। এই যে গানের 12টা বেজে গেছে, গানের 12টা বেজেছে নাকি শিল্পীর 12টা বেজেছে? হ্যাঁ, শিল্পীদেরও 12টা বেজে গেছে, কারণ আসলে এখন মানুষের রুচি কোন দিকে যায় সেটাই আসলে বোঝা অনেক মুশকিল। কারণ আপনি দেখেন অনেক শিল্পী আছে যারা খুব ভালো ভালো গান প্রকাশ করতেছে, কিন্তু ওই গানগুলো ভিউ কম হয়। কিন্তু আমি মনে করি কি, আমি একটা ভালো গান করলে সেটা যদি 1000 ভিউ হয়, সেটা আমার কাছে 1 কোটির সমান। আবার দেখবেন যে অনেক শিল্পী গান গাইতেছে এত ফালতু গান, সেটা রাতারাতি মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যাচ্ছে। এখন করার কিছু নেই, এখন তো মাধ্যম অনেক, জি জি, অনেক মাধ্যমে গান রিলিজ। এখন তো আমি ঘরে বসেই আমি আমার গান রিলিজ করতে পারবো। এখন মানে আসলে যুগ চেঞ্জ হয়েছে, আগের দিন আর এখনকার দিন রাত দিন ডিফারেন্স।
ঈদের আয়োজনে নোলক বাবুকে নিয়ে আড্ডা দিচ্ছি, কিন্তু গান শুনছি না, এটা তো আসলে আমাদের দর্শকরা মেনে নেবেন না। নোলক ভাই, এই মুহূর্তে একটা গান শুনতে চাই, যদিও আমাদের সাথে অনেক বেশি বাদ্যযন্ত্র নেই, কিছুই নেই, শুধুমাত্র নোলক বাবু আছে। আমার মনে হয় নোলক বাবু গান গাইলেই কোনো চলবে। সমস্যা নাই। আমি আসলে আমরা তো শুরুই করেছি এইভাবে, শুরুটাই ছিল খালি গলায় রেল লাইনে বসে আড্ডা দেওয়া। স্কুলে যখন প্রতি বৃহস্পতিবার, আমার মনে আছে প্রতি বৃহস্পতিবারে আমাদের স্কুলে গানের ক্লাস হতো। তো ক্লাস যেদিন বৃহস্পতিবার হতো সেই দিন ক্লাসের যত ছাত্রছাত্রী আছে সবাই গুনগুন করে বলতো যে আজকে ফরহাদের গান শুনবো। আমার নাম কিন্তু মোহাম্মদ ফরহাদ হোসেন। নোলক নামটা আমার এক কাজিনের। এটা ও রেজিস্ট্রেশন করেছিল, ওর রেজিস্ট্রেশন নিয়ে আমি অ্যাপ্লাই করেছি, আমার নাম নোলক বাবু হয়ে গেছে। ওনার নাম ছিল না, আমি তো দর্শকদের সাথে ব্যাপারটা ক্লিয়ার করতে চাই। আপনার পুরো নাম হলো মোহাম্মদ ফরহাদ হোসেন। মোহাম্মদ ফরহাদ হোসেন থেকে নোলক বাবু হয়ে গেলেন। নোলক নামটি ছিল আপনার কাজিনের। আপনার কাজিন তার নামে রেজিস্ট্রেশন করেছিলেন। ওনার নাম কি শুধু নোলক ছিল? ওর নাম ছিল বাবু। ও গান লিখতো, তো রেজিস্ট্রেশনের সময় বাবুর আগে নোলক বসাই দিছে, নোলক বাবু। বা এটাও কিন্তু একটা সময়ের খুব মানে জনপ্রিয় ট্রেন্ড ছিল। আমরা যদি দেখি যে আমাদের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূরের কথা, শাবনূরের নাম ছিল একটা, উনি চলচ্চিত্রে এসে ওনার নাম হয়ে গিয়েছিল শাবনূর। আপনার সময় এসে আপনার নাম ছিল মোহাম্মদ ফরহাদ হোসেন, সেখান থেকে আপনি হয়ে গেছেন নোলক বাবু। এই প্রচলনটা খুব ছিল একটা সময়। এখন আমার মাও আমাকে নোলক নামে ডাকে। বা ওকে, আমি এই গত ঈদে একটি চলচ্চিত্রতে টাইটেল সংটা গেয়েছিলাম। এই গানটি সুর করেছে এস.আই. শহীদ ভাই, লিখেছে আমাদের আরেক গুণী নির্মাতা জাকির হোসেন রাজু ভাই। গানটা আমি গেয়েছি, শোনাচ্ছি। জলে ভাসে দুটি চোখ, বুকে জাগে এত শোক, মন বলে যাব কাছে, নিয়তি দাঁড়ায় এসে কেন যে এমন, আহারে 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 জীবন, আহারে 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 জীবন, কেন যে আশার তরি ঝড়ে ডুবে যায়, জীবনের চাওয়া পাওয়া শূন্যে মিলায়, তবুও বাঁচার আশা, ভাষাহীন ভালোবাসা জাগায় স্বপন, আহারে 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 জীবন। আপনি তো জানেন যে এই লাইনে কাজ করতে গেলে আবার আপনাকে অনেকটা সময় যুদ্ধ করতে হবে। জীবন কতটা সহজ জানি না, তবে জীবিকা ভীষণ কঠিন। সেই জায়গাটায় আপনার সতীর্থ যারা আছেন অনেককে আপনি অবশ্যই দেখেছেন যে তারা রাতারাতি অনেক কিছু করে ফেলছে, তারা রাতারাতি অনেক দূর এগিয়ে যাচ্ছে, প্রতিনিয়ত তারা দেশের বাইরে প্রোগ্রাম করতে যাচ্ছেন, তারা প্রতিনিয়ত অনেক অনেক শো পাচ্ছে। সেই তুলনায় আপনার কি কখনো মনে হয়েছে যে আপনার বিচরণ একটু কম হচ্ছে, আপনার প্রাপ্তিটা একটু কম হচ্ছে? হয়তো আপনিও রাতারাতি অনেক কিছু করে ফেলতে পারতেন, সেই জায়গাটায় আপনাকে অনেক সময় নিয়ে অনেক ভেবে আগাতে হচ্ছে, বা আপনার চাওয়াটাই অনেক কম। আসলে আমার জীবনে যা চাওয়া পাওয়া ছিল আল্লাহ আমাকে সব দিছে, শুকর আলহামদুলিল্লাহ। অ্যাকচুয়ালি আমি যখন ক্লোজ আপ অন হয়েছে 2005 সালে, তখন কিন্তু ইউটিউব, ফেসবুক, এত মিডিয়া, এগুলো ছিল না। তখন যদি এগুলো থাকতো হয়তোবা এখন আমার মৌলিক গান 400-র কাছাকাছি, হয়তোবা এখন আমার মৌলিক গান মিনিমাম 2-3 হাজার থাকতো, যদি এত অ্যাভেলেবেল মিডিয়া থাকতো, চ্যানেল, ইউটিউব, ফেসবুক। এগুলো তো আসলে আমাদের সময় ছিল না, যে কারণে হয়তোবা অন্যদের তুলনায় আমার হিট গান কম। কিন্তু নোলক নামটাই একটা অন্যরকম ভালোবাসার একটা জায়গা। বাংলাদেশের মানুষ আমাকে যেভাবে ভালোবেসে আমার গান শুনে আমাকে সাপোর্ট করেছে, এখনও আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ
আমার অনেক অনেক ভক্ত আছে, হাজার লক্ষ লক্ষ মানুষ আপনাকে সেই সময় ভোট দিয়েছিল এবং সেই সেই সময় ভালোবাসাটা সারা জীবন থাকবে ইনশাআল্লাহ। ফেসবুক ছিল না বা কোনো সোশ্যাল মিডিয়া ছিল না, তখন তো অ্যান্ড্রয়েড ফোনই ছিল না। আমাকে যারা ভোট করেছে টাকা দিয়ে ভোট করছে, একটা এসএমএস ছিল 2.5 টাকা, আর একটা সিম থেকে আপনার 5টার বেশি এসএমএস করা যেত না। তো আমরা যে জিনিসটা পেয়েছি এটা আমাদের পরের জন্ম যারা আসছে, নেক্সট জেনারেশন যারা আসছে, তারা এটা কখনো পায়নি, আর অন্যরা কেউ পাবেও না। নোলক ভাই, একটা বিষয় জানতে চাই, আপনি যে সময় রিয়েলিটি শো থেকে এসেছেন, ক্লোজ আপ ওয়ান, বাংলাদেশে রিয়েলিটি শোর কথা বললে আমরা সেই সময় অল্প কয়েকটা শোকে আসলে চিনতাম, এবং প্রথম সারির শো হিসেবে আমরা ক্লোজ আপ ওয়ানকে পেয়েছিলাম। ক্লোজ আপ ওয়ান থেকে যারা টপ 10-এ থেকেছেন তারাও জীবনে অনেকটা, তারা যেমন অনেকটা বেশি লাইমলাইট পেয়েছেন, টপ 10-এর বাইরেও দেখেছি আমরা অনেকের নাম আমরা ভীষণ জনপ্রিয় হিসেবে পেয়েছি, তাদের অনেক গান ছিল আমাদের খুব প্রিয়, তারা একটা কভার সং করলেও সেটাও কিন্তু অনেক মানুষের কাছে পৌঁছেছে। আর বর্তমান সময় যদি আমরা 2005, এটা 2024 সাল, 24 সালে যদি আমরা তাকে, আমার দর্শকরা বোধহয় একমত হবেন যে তারা সারা বাংলাদেশের নানান প্রান্তে নানান আয়োজন হচ্ছে, অনেক রিয়েলিটি শোর নামই আমরা জানি না, সেখানে উইনার কে সেটা জানাটা একটু আরো বেশি কষ্টের বিষয়। এটা কেন হচ্ছে? এই যে আপনি একটা হাসি দিলেন, এই হাসিটা কেন আপনি দেবার সাহসটা করতে পারছেন? কেন আপনার মনে হচ্ছে যে রিয়েলিটি শোর অবস্থা? আসলে রিয়েলিটি শো এখন বিজনেস হয়ে গেছে, এটাই আমি বলবো, বিজনেস হয়ে গেছে। হ্যাঁ, অনেক ভালো ভালো শিল্পী বের হয়ে আসতেছে, কিন্তু পরবর্তীতে তাদের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এটা আমি বলবো, যদি ধরেন আমি একটা কম্পিটিশন থেকে আসলাম, সেই কম্পিটিশন চলাকালীন অবস্থায় আমাকে নিয়ে অনেক মাতামাতি, এই সেই, ঠিক আছে, কম্পিটিশন শেষ, কোম্পানিরা চিন্তা করে যে আবার আমরা নতুন করে আবার একটা রিয়েলিটি শো করব, 2-3 মাস না যেতেই আবার শো শুরু করে দেয়। এখন এটার কারণ হয়েছে, আমি মনে করি যে একটা আর্টিস্টকে রিয়েলিটি শো থেকে বের করার পরে তার পিছনে সময় দিতে হবে, তাকে নিয়ে কাজ করতে হবে। এখন আমি আজকে বের হইলাম, বের হওয়ার 2 মাস পরে যদি আবার রিয়েলিটি শো শুরু হয়ে যায়, তাইলে তো আবার নতুন আরেকটা অন্য একটা গ্রুপ চলে আসতেছে, সেই ক্ষেত্রে আমার কদর কমে যাচ্ছে, আমাকে আমার কাজের ক্ষেত্রে তাদের কোনো মাথা ব্যথাই নেই বা কোনো টেনশন নেই, যে কারণে আসলে এই জিনিসগুলো হারিয়ে যাচ্ছে। 2005 সালের নোলক বাবু, যাকে সারা বাংলাদেশে এক নামে চিনতো, এবং নোলক বাবু কোনো আয়োজনে গেলে সেখানে হাজার হাজার মানুষ ভিড় করতো নোলক বাবুকে এক নজর দেখার জন্য, সরাসরি তার গান শোনার জন্য। আজ 2025 সালে এসে সেই নোলক বাবুর আজকের এই জায়গা নিয়ে কোনো আক্ষেপ আছে কিনা? আমার আক্ষেপ এতটুকুই, আমি তো আসলে জনগণের ভালোবাসা নিয়ে আমি এখন পর্যন্ত আল্লাহর রহমতে ভালো আছি, আমি আমার জায়গাতে ঠিক আছি। মানুষের জীবনে হয়তো অনেক ভুল ত্রুটি থাকে, চলার পথে সঙ্গ দোষে থাকে, আমারও ছিল, তো সব কিছু শুদ্ধে নিয়ে আমি এখন ভালো আছি। এটা হচ্ছে সবচেয়ে বড় পাওয়া, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আমি আমার জায়গাটাতে এখনও ধরে রাখতে পারছি। হয়তো বা মাঝখানে একটু গ্যাপ ছিল, আমি দেশের বাইরে ছিলাম। আক্ষেপ একটাই, যে আসলে আমাদের বাংলাদেশের অনেক বড় বড় কোম্পানি আছে, অনেক বড় বড় প্রতিষ্ঠান হচ্ছে, যেখান থেকে অনেক ভালো ভালো শিল্পীরা বের হচ্ছে, আসলে তারা একটা গ্রুমিংয়ের ভিতরে, একটা সিন্ডিকেটের ভিতরে সবাই থাকে। আমরা আসলে কারো কাছে যাই না, কারণ আমি আমার যোগ্যতা দিয়ে এখানে আসছি, আমাকে যদি কেউ ডাকে আমি যাব, সেটাই আক্ষেপ। আসলে সঠিকভাবে যদি আমাদের মতো আর্টিস্ট বা আরও অনেক শিল্পী আছে, যাদেরকে যদি বড় বড় কোম্পানিগুলো ডাকে, কাজ করে, আমার মনে হয় যে আমরা অনেক ভালো করতে পারতাম, অন্যদের চাইতে আরো অনেক বেশি ভালো করতে পারতাম। এই জায়গাটা একেবারে কিছু না, বাট রিল্যাক্স, আমরা ঠিক আছে আলহামদুলিল্লাহ। ঈদের আয়োজনে আমরা বসেছি, আমরা আজকে আর গুরু গম্ভীর আলাপে না যাই, এই মুহূর্তে একটু আমরা আপনার গানে ফিরতে চাই। বিখ্যাত একটি গান আপনি গিয়েছিলেন, উকিল মুন্সির সোয়াচান পাখি। সেই গান মানুষ তো এই গানটা অনেক শুনেছে, অনেকের কণ্ঠে শুনেছে, কিন্তু আপনার গানটা শোনার পরে আপনার গানটা অনেক জায়গায় বাজতো। সেই গানটা যদি আজকের আয়োজনে তুলে শোনান। অবশ্যই। সোয়াচান পাখি আমার,
সুয়াসান পাখি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি তুমি আমি জনম ভরা ছিলাম মাখামাখি তুমি আমি জনম ভরা ছিলাম মাখামাখি আজ কেন হইলে নীরব মেলো দুটি আখি রে পাখি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি সুয়াসান পাখি আমার সুয়াসান পাখি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি। থ্যাংক ইউ। এই যে আমরা একটা বিখ্যাত গান শুনলাম, যে আদলের গান ছিল, আমরা সেই আদলের গানটি শুনলাম আপনার কণ্ঠে, কিন্তু আমরা কালের বিবর্তনে এটাও পেয়েছি যে গান হলে সেই গানটাকে আবার রিমেক করা হচ্ছে, সুরে তালে লয়ে একটু একটু করে পরিবর্তন করা হচ্ছে। আপনার কাছে গান কি মনে হয় যে গান রিমেক করলে গানের আসল ভাবমূর্তি ঠিক থাকে কিনা? আসলে অরিজিনাল তো অরিজিনালি, ভাবমূর্তি হ্যাঁ রিমিক্স অনেকে পছন্দ করে, এটা আবার অনেকে পছন্দ করে না। অনেকে ম্যাক্সিমাম ভালো দর্শকরা কিন্তু বলে গানের 12টা দিছে বাজায়, ঠিক আছে। তো আসলে অরিজিনাল উকিল মুন্সির যে গান যেমন আমি গাইলাম, এইটার যে টেস্ট, এইটার যে মজাটা, এটা কখনোই এই 1000 কোটি টাকা ইনভেস্ট করেও যতই রিমিক বানাক ওই টেস্টটা আর পাওয়া যাবে না, ওই মজাটা আর পাওয়া যাবে না। আপনার সাথে কথা বলতে খুব ভালো লাগছে নরক ভাই, এবং আপনি যে সরল জীবন যাপন করেন এবং সাধারণ কথা বলেন, অসাধারণ গায়কই শুধুমাত্র আপনার একমাত্র সঞ্জীবন শক্তি ইনশাআল্লাহ। হ্যাঁ, এই যে গান নিয়ে আছেন, গান নিয়ে থাকতে চান, জীবনে জনপ্রিয় হতে চান না, ধনী হতে চান না, শুধুমাত্র গান নিয়ে থাকতে চান, জীবনের অন্য সবকিছু ত্যাগ করেই যে গান নিয়ে থাকার জন্য কিছু তো একটা থাকে মানুষের জীবনে, যে এই কারণে আমি গান নিয়ে থাকতে চাই। আপনার জীবনে এরকম কোন তাড়না ছিল যে তাড়না আপনাকে সবসময় বলেছে যে আর কিচ্ছু চাই না, শুধু গানই চাই? আসলে আমি ছোট থেকে আমাকে সবাই বলতো যে তুমি একদিন অনেক বড় শিল্পী হবা, কিন্তু এত তাড়াতাড়ি যে এত সুনাম, এত ভালোবাসা পাবো এটা কখনো চিন্তা করিনি। আমারও ইচ্ছা ছিল, বিশ্বাস ছিল যে কোনো না কোনো এক সময় আমি গান করব, আমার ক্যাসেট বের হবে, মানুষ আমার গান শুনবে। তো খুব অল্পতে আমি অনেক কিছু পেয়ে গেছি। আমার আসলে নতুন করে কোনো কিছু পাওয়ার নাই, কারণ বাংলাদেশের মানুষ নোলক নামটা এক নামে চিনে, আর আমার গলা, আমার গায়কী বাংলাদেশের মানুষ বিচার করেই আমাকে আজকে এই জায়গাটাতে নিয়ে আসছে। আমি আসলে এখন আমার আশা, আমার স্বপ্ন সব কিছু আমার বাচ্চাদেরকে নিয়ে। আমার জায়গাটা যেমন আমার ছোট ছেলে, বড় ছেলে, আমার 2 ছেলে খুব ভালো গান করে। বিশেষ করে আমার ছোট ছেলে আদিয়াত, ওর গলা অসাধারণ, ও আমার গলাটা পাইছে। তো আমার বিশ্বাস আমার 3টা বাচ্চার ভিতরে একটা বাচ্চা অবশ্যই অনেক বড় শিল্পী হবে, এটা আমার একদম বিশ্বাস। এবং আমি আসলে গান নিয়ে থাকতে চাই, আর জীবনে যা পাওয়ার ছিল সব পাইছি আলহামদুলিল্লাহ। কোনো অপ্রাপ্তি কি আছে জীবনে? আমি হ্যাঁ, একটা জিনিস, আমার একটা স্বপ্ন যে আমি আমার গ্রামের বাড়িতে অনেক সুন্দর, অনেক কিউট একটা মসজিদ করব। এই চাওয়াটা আমার এখনো অপূর্ণ আছে, কিন্তু হয়ে যাবে ইনশাল্লাহ। এটাই। নলক ভাই, খুব ভালো লাগছিল আপনার সাথে কথা বলতে পেরে, এবং অবশ্যই আজকে ঈদের আয়োজনে আপনার কাছে মাত্র 2টো গান শুনেছি, আমরা আরো একটা গান শুনতে চাই আমাদের দর্শকদেরকে নিয়ে। আমরা গান শুনতে শুনতে বিদায় নেব, তার আগে সবশেষে দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে। আপনাকে ধন্যবাদ, এবং এখানে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য ধন্যবাদ সংবাদ প্রকাশকে। আমার প্রিয় দর্শক, আপনারাই আমার সবকিছু, কারণ আপনাদের জন্য আজকে আমি নলকবাবু হয়েছি। আপনারা সবাই দোয়া করবেন আমার পরিবারের জন্য আর আমার জন্য। আমি যেন সারা জীবন যতদিন বেঁচে আছি গানের সাথেই থাকি এবং আপনাদের সুন্দর সুন্দর গান উপহার দিই। দোয়া করবেন সবাই, ভালো থাকবেন।
অনেক ধন্যবাদ নোলক ভাই। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা ছিলাম সন্ধ্যার সন্দেশে, আরো কিছুটা সময় থাকবো গানে গানে বিদায় নেব আমাদের আজকের ঈদের বিশেষ সন্ধ্যার সন্দেশ থেকে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আবারও জানাই ঈদ মোবারক। চলুন গান শুনতে শুনতে বিদায় নিই আমাদের আজকের আয়োজন থেকে। আমি শেষ গানটি গাইছি, এটা আমার ভীষণ প্রিয় একটি গান। এই গানটা লিখেছে তরুণ সিং এবং সুর করেছে রিগান হাসান। এই গানটা সুন্দর একটি মিউজিক ভিডিও আছে, নোলক বাবু অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গেলে আপনারা পাবেন। সেই গানটি গাইছি। তোর বুকেরই ভেতর আমায়, তোর বুকেরই ভেতর আমায় দিস রে বন্ধু ঠাই, আমার কোনো জায়গা নাই রে, কোনো জায়গা নাই, আমার কোনো জায়গা নাই রে, কোনো জায়গা নাই। আমার হাজার মনের হাজার জনের নেই তো প্রয়োজন, তোকে ঘিরে হবে আমার সকল আয়োজন। আমার হাজার মনের হাজার জনের নেই তো প্রয়োজন, তোকে ঘিরে হবে আমার সকল আয়োজন। আমি তোর বুকেতে রাখলে মাথা একটু শান্তি পাই, আমার কোনো জায়গা নাই রে, কোনো জায়গা নাই। তোর বুকেরই ভেতর আমায় দিস রে বন্ধু ঠাই, আমার কোনো জায়গা নাই রে, কোনো জায়গা নাই।